নিয়োগ কোর্স ক্যারিয়ার এইড কর্তৃক আয়োজিত আজকের ইসলামী ব্যাংক নিয়োগ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, ক্যারিয়ার এইডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাকে কি শোনা যাচ্ছে? একটু যদি কমেন্টস করেন তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, শোনা যাচ্ছে। জি প্রিয় ভাইরা, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক দীর্ঘদিন পরে রেগুলার সার্কুলারের আওতায় আসছে আর কি। দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকে কোনো নিয়োগ হতো না। বিগত দিনে 2টা নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে তারা কমপ্লিট করছে। সামনে প্রবেশনারি অফিসারের নিয়োগ কোর্স নিয়োগ সার্কুলার তারা ছাড়বে আর কি। সেটাকে উদ্দেশ্য করেই ক্যারিয়ার এইড প্রবেশনারি অফিসার নিয়োগ কোর্সটা আপনাদের জন্য চালু করছে। আজকে মূলত ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে আমি মূলত প্রবেশনারি অফিসারটার আসলে কি কি সুযোগ সুবিধা ইসলামী ব্যাংক দিয়ে থাকে এবং এইটা চাকরি পেতে গেলে আমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে আর কি কি বিষয়গুলো বাদ দিতে হবে, একটা গোছালো প্রস্তুতির জন্য কি ধরনের গাইডলাইন দরকার, এর উপরে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাস নেবেন, গাইডলাইন দিবেন। আমি ওভারঅল ইসলামী ব্যাংক প্রবেশনারি অফিসারের সুযোগ সুবিধা আর কোথা থেকে প্রশ্ন হয়, কিভাবে পড়বেন, এর একটা মানে ছোটোখাটো পরিচিতিমূলক কিছু কথা বলবো আর কি। আমি নাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমি ক্যারিয়ার এইডের ব্যবস্থাপক হিসেবে আছি। আমি গ্রাজুয়েশন কোর্সে 43 BCS এর শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে আছি, গেজেট হয় না এখনো। আর যারা এখানে আপনাদেরকে ক্লাস নেবেন, আমি যখন পরিচয় পর্ব দিব, স্যাররা সবাই আমাদের এখানে সিনিয়র শিক্ষক এবং ক্যাডার সার্ভিসে আছেন, ব্যাংকেও আছেন। আমি মূলত আজকে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে এই 4টা বিষয়ের উপরে আজকে সেশনটা হবে। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগের গাইডলাইন, এটা মূলত দিবেন আমাদের যে টিচারেরা, সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন আপনাদের। 2 নম্বর হচ্ছে কিভাবে অল্প সময়ে গোছানো প্রস্তুতি নিয়ে আপনি প্রবেশনারি অফিসার পদটি পেতে পারেন, এটাও শিক্ষকেরা বলবেন। আমরা আমাদের কোর্সটা সাজাইছি যেটা, এটা শর্ট কোর্সের মতোই, খুব লং কোর্স না। আমি আপনাদের ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের সুযোগ সুবিধাটা একটু বলবো আর সিলেবাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিব আমাদের কোর্স প্ল্যানের আলোকে। এখন আমরা যদি দেখি যে সুযোগ সুবিধা কি, এখানে প্রথমে নিয়োগ হয় হচ্ছে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে, মানে অফিসারের প্রি লেভেল। এরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে প্রবেশনারি হিসেবে 1 বছরকার সময় চাকরি করেন। এটা স্থায়ী হয় না তখন। যখন অস্থায়ী ভিত্তিতে প্রবেশনকাল চলে তখন সর্বসাকুল্যে বেতন পায় 48,000 টাকা। আর 1 বছর পরে যখন চাকরি স্থায়ী হয় ব্যাংকে, তখন এটা এরিয়া বেস 55,000 থেকে 59,000 পর্যন্ত যায় আর কি। এখানে প্রবেশনারি অফিসার হিসেবে যারা যায়, এরা ইসলামী ব্যাংকের মূলত যেমন আমাদের অন্যান্য সরকারি চাকরির 9ম গ্রেড, যেমন ইসলামী ব্যাংকিংয়ে প্রবেশনারি অফিসার হচ্ছে মানে সিনিয়র অফিসার হওয়ার সবচাইতে সর্বকনিষ্ঠ পদ। এখান থেকে আপনি প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করবেন, এরপরে অফিসার হবেন, তারপর সিনিয়র অফিসার হবেন, এরপরে এমডি হবেন, ডিএমডি হবেন, এমডি হবেন, এরপরে এভিপি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট একটা পোস্ট আছে ইসলামী ব্যাংকের। এই পোস্ট পর্যন্ত সর্বোচ্চ যাওয়া যায়, একজন প্রবেশনারি অফিসার যেতে পারেন। এখানে এই যে এখানে আরো সুযোগ সুবিধার ভিতরে আছে যে তারা হাউস বিল্ডিং ইনভেস্টমেন্ট লোন দেয় আর কি, কনজিউমার ডিউরেবলস ইত্যাদি বিভিন্ন শর্তে করে আর কি। এখানে এই যে আমাদের পদোন্নতির যে সোপান, এখানে সবগুলো আনা যায় না, আমি মুখে বলছি। এই যে প্রবেশনারি অফিসার, এরপর অফিসার, সিনিয়র অফিসার হয়, এরপর প্রিন্সিপাল অফিসার হয়, এরপরে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হয়, এরপরে এমডি হয়, এরপরে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হয় আর কি, এভিপি যেটাকে বলে আর কি। আর প্রেসিডেন্ট যারা হন এরা সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগ পান এবং 2-3 বছরের জন্য বাইরের ব্যাংকে চাকরি করছেন, এরকম ব্যক্তিদেরকে এনে
এখানে ইয়ে করেন। এবার হচ্ছে প্রফেশনাল অফিসারের সিলেবাস সম্পর্কিত যে আলোচনা আমি একটু সেটা বলবো। সেটা হচ্ছে যে আমরা জানি যে সব চাকরির পরীক্ষারই একটা আমি বলবো আবেদনের রিক্রুটমেন্ট এগুলো বলবো, প্রশ্ন প্যাটার্ন আমি সবই বলবো ভাই, একটু ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে আমরা জানি যে সরকারি চাকরির পরীক্ষায় বেসিকলি 4টা সাবজেক্টের উপরে কোশ্চেন হয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। ইসলামী ব্যাংকের বিশেষত্ব হচ্ছে এখানে একটা সাবজেক্টকে তারা অ্যাড করছে বেশি, সেটা ইসলামিয়াত। এখানে প্রফেশনাল অফিসারটা হচ্ছে প্রিলি এবং রিটেন বেচ, প্রিলি পরীক্ষার সঙ্গে রিটেন পরীক্ষা নিয়ে থাকেন তারা। এখানে প্রিলিমিনারি হয় 100 মার্কসের এবং রিটেন হয় সাধারণত 50 মার্কসের। এখন প্রিলিমিনারি পরীক্ষার পরে এসে যদি যায় যে প্রিলিমিনারিতে 100 মার্কসের, লিখিত হয় 50 মার্কসের, একই দিনে পরীক্ষা হয়। এখানে প্রিলিমিনারিতে ইসলামিয়াতের উপরে থাকে 50 মার্কস এবং বাকি বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞানে এরা আনুপাতিক হারে বাকি 50 মার্কসের উপরে পরীক্ষা নিয়ে থাকে। আর লিখিতর যে 50 মার্কস থাকে সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে 25 মার্কস থাকে এবং ইসলামিয়াতের উপরেই 25 মার্কস থাকে। এটা আপনারা যদি বিগত সালের 5টা পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেন তাইলে দেখতে পারবেন যে আসলে ইসলামিয়াতের কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্নগুলা তারা করে থাকেন। এটা বিভিন্ন যুদ্ধ, সন্ধি, ইসলামের ইতিহাস, বিভিন্ন জাতির ধ্বংস, ইসলামের ইকোনমিটা কি, তারপরে ব্যাংকিং সিস্টেমের যে মুদারাবা, মুশারাকা, এগুলা বিস্তারিত স্যাররা বলবেন, সাবজেক্টিভ। আমি ওভারঅল একটা বললাম। আর এখানে শিক্ষাগত যোগ্যতার একটা আছে। আমাদের এই কোর্সে আমরা যে জিনিসগুলো প্রোভাইড করছি, যে আপনারা যে কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য আমাদের ক্যারিয়ার এইডের পক্ষ থেকে একটা ইসলামী ব্যাংকের বই আছে। বইটা প্রায় 1000 পৃষ্ঠার, 1000 পৃষ্ঠার একটা বই আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আর কোর্সের 50টা ক্লাস আছে। এই যে মোট ক্লাস আছে 50টি, ক্লাস টেস্ট আছে 50টি, উইকলি টেস্ট আছে 10টি, সাবজেক্ট ফাইনাল আছে 10টি আর মডেল টেস্ট আছে 5টি। এই টোটাল আমাদের কোর্সের ইন ডিটেলস যেটা থাকতেছে, সাথে একটা বই দিচ্ছি আমরা, এটা কোর্সের ভিতরে ইনক্লুড। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 মানে 4 পয়েন্ট আপ থাকতে হবে আউট অফ 5 স্কেলে। আর সিজিপিএ অনার্স এবং মাস্টার্স অনেক সময় ম্যান্ডেটরি করছে। এর আগের প্রফেশনালি পিরিয়ড যারা ছিল যে মাস্টার্স অনেক সময় ম্যান্ডেটরি করছে, এবার হয়তো অনার্স করতে পারে, কারণ বিগত 2টা সার্কুলার আমরা দেখছি যে সেখানে অনার্স পাস করার পরেই চাকরি পরীক্ষা দেওয়ার জন্য তারা দিছে আর কি, সুযোগ দিছে। আর বাংলাদেশ ব্যাংকেরও যেহেতু আছে যে অনার্স পাশে তাদের ব্যাংকে পরীক্ষাগুলো দেওয়া যায়, আমরা ধারণা করতেছি যে অনার্স পর্যন্তই হয়তো কাউন্ট করবে। এটা আমরা তো অথরিটি না, আমরা জাস্ট ধারণাগত তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারি। এখন আমরা অনার্স পড়লাম, পরবর্তীতে মাস্টার্স ছাড়া যদি পরীক্ষা দিতে না দেয় এটা আমাদের উপর দোষারোপ আসবে, এটা আমরা ধারণা করতেছি আর কি। এখন আর অনার্স এবং মাস্টার্সে সিজিপিএ তারা 3 পয়েন্ট আপ চাইছে আউট অফ 4-এ। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর সিলেবাসের তো এটাই বললাম। আর আমাদের কোর্সের যে ডিসেম্বরের যে রুটিনটা, এটা মোটামুটি আমরা এই কয়েকদিনে ক্লাস রাখছি আর কি। 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 19 তারিখ এবং 31 তারিখ এই রুটিনটা আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর আমাদের এই কোর্সটায় আপনাদের সঙ্গে আমাদের যে মেন্টরগুলো থাকবেন আর কি, স্যাররা সম্মানিত, তাদের অ্যাট এ গ্লান্স এখানে দেওয়া আছে। সব স্যাররাই আপনাদের এখানে আজকে আছেন, কেউ অনলাইনে যুক্ত হবেন। আমি ওভারঅল তাদের পরিচয় একটু বলে দিচ্ছি। আমাদের বাংলার স্যার আছেন মুস্তাফিজুর রহমান স্যার, এই যে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন। স্যার একটু আমাদের সামনে আসবেন। স্যার আপনাদেরকে সালাম দিয়েছেন, হয়তো স্যারের কাছে নেই, মাইক্রোফোন নেই, এই জন্য শোনা যায় নাই, সালামের জবাব দিবেন। আর মুস্তাফিজ স্যার আছেন আমাদের ক্যারিয়ার এইডের বাংলার সিনিয়র শিক্ষক। আমাদের ইংরেজি আজকে অনলাইনে যুক্ত হবেন মিজান ভাই। মিজান স্যার আজকে একটু অসুস্থ থাকার কারণে যুক্ত হতে পারবেন না। মিজান ভাই হচ্ছে পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে জয়েন করছেন, উনি আপনাদের ইংরেজি পার্টটা দেখবেন। আর গণিত পার্টটা দেখবেন 43 বিসিএস এর পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আমাদের সাইফুজ্জামান ভাই অনলাইনে আপনাদের সাথে যুক্ত হবেন।
40তম বিসিএস এর উনি পুলিশ ক্যাডারে আছেন। আমাদের সাধারণ জ্ঞানের জন্য ক্লাস নেবেন আপনাদের মুবির মজুমদার ভাই এখানে আছেন আপনাদের সামনে, আমাদের জিকের সিনিয়র শিক্ষক এবং খুবই ভালো ক্লাস নেয় আর কি। সবাই খুব দুর্দান্ত ক্লাস নেয়। ভাই বিতর্কিক ছিল ঢাকা ইউনিভার্সিটির। ভাই যেহেতু ডিবেটর খুব সুন্দর কথাও বলেন আর ক্লাসও খুব ভালো নেন। ভাই আপনাদের সবাইকে সালাম দিছেন, সবাই সালামের জবাব দিয়েন আর কি। আর আপনাদের ইসলামিয়াত যে বিষয়টা, আসলে ইসলামিয়াতের যে একটা বড় সিলেবাস আছে, এখানে 50% মাসটা ইসলামিয়াত থেকে কভার করে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের এই ইসলামিয়াতের জন্য ক্লাস নেবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম স্যার। রফিকুল ইসলাম স্যার আজকে ওনার একটা পূর্ব শিডিউলের প্রোগ্রাম আছে কক্সবাজারে, উনি থাকার কারণে আমাদের কাছে সাথে আজকে উপস্থিত হইতে পারবেন না বলে বলছেন। আপনারা নেক্সটেও ইসলামিয়াতের ক্লাস স্যার আপনাদেরকে নিবেন, আপনাদের সাথে থাকবেন আর কি, এই আশা রাখছেন। এখন আমি মোটামুটি প্রাথমিক আলোচনা যেটা এটা শেষ করলাম। আমার এই আলোচনার উপরে বা কোর্সের বিষয়ে যদি ওভারঅল কোনো প্রশ্ন থাকে 2-3টা করতে পারেন। সাবজেক্ট রিলেটেড প্রশ্ন থাকলে আমাদের যে শিক্ষকেরা আছেন ওনাদের কাছে করবেন, তারা আপনাদের প্রত্যেকের প্রশ্নের জবাব দিবেন। এমনি ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা বা আমার এই আলোচনার ভিতরে যদি কোনো প্রশ্ন আপনাদের মানে জানার আগ্রহ জাগে তাহলে করতে পারেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জি ভাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার, রেজাল্টের কত পয়েন্ট প্রয়োজন হবে এটা একটু জানাবেন। জিপিএ এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে 5 স্কেলে 4 এর উপরে থাকা লাগবে আর কি, 4 ন্যূনতম 4। আর সিজিপিএ 4 স্কেলে 3 পয়েন্ট আপ থাকা লাগবে বা 3 পয়েন্ট। স্যার, একটাতে 4.5 আছে আর একটাতে 3.660 আছে, এইরকম থাকলে অর্থাৎ দুইটা মিলে কি কাউন্ট করবে না? না 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 না, এটা ইন্ডিভিজুয়াল আলাদা 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 আলাদা। একজন ভাই কমেন্টস করছেন যে কামিল দিয়ে আবেদন করা যাবে কিনা। আগে যেত না, এখন এবার যেতে পারে, আমরা এটাও শিওর না আর কি। কামিল দিয়ে তবে যাবে। গত 2টা যে পরীক্ষা নিছে এটা ফাজিল কামিল দিয়ে দেওয়া গেছে, আপনি দিতে পারবেন বলে আমরা আশা রাখতেছি। তবে আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। সেটা হচ্ছে আমি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স দিয়েছি গত বছর। তো ওখানে আমি 2টা বিষয়ে পরীক্ষা দিতে পারিনি, জি এবছর দিয়েছি। তো রেজাল্টটা আসতে মনে করেন আরো 4 মাস লাগতে পারে, সেক্ষেত্রে আমার কিন্তু 3-এর নিচে আছে এখন। তো ওইটা রেজাল্ট আসলে 3 হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কি প্রবলেম পড়বো? আপনার কি তার জন্য অনার্সের কি? পরীক্ষাই কমপ্লিট হয় নাই? না না, অনার্স শেষ। অনার্সের মাস্টার্স সিজিপিএ কত আছে? রয়েছে আমার 3.29। 3.2 না, আপনি পারবেন, অসুবিধা নেই। অনার্স দিয়ে যদি অ্যাপ্লিকেশন করতে দেয় সুযোগ, আপনি পারবেন। আর যদি মাস্টার্স পরীক্ষা, আসলে সার্কুলারটা এটা হয়তো আমরা ধারণা করতেছি জানুয়ারি মাসে ছাড়বে। এখন এটা যেহেতু তফসিল যদি 12 তারিখে ঘোষণা হয় নির্বাচনের, তাহলে হয়তো আমাদের এই ইসের কার্যক্রমগুলো, নিয়োগ কার্যক্রমগুলো পেছায় যাবে। স্বাভাবিক, এটা নির্বাচনের একটা ডামাডোল থাকবে সারা দেশে। এক্ষেত্রে একজন ভাই প্রশ্ন করছেন যে এক্সাম কবে হতে পারে। ভাই আসলে এক্সামটা তো আগে সার্কুলার আসবে, তারপরে এক্সাম। তো সার্কুলারই হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ আসতে পারে। তো এটাও আমরা যেহেতু কোর্সটা একটু লং করছি, আমরা এর আগে একটা কোর্স করছিলাম, এটা শর্ট কোর্স ছিল 20টা ক্লাসের। তো একটু এই জন্য আমরা আগে ভাগে শুরু করছি। আমরা যখন এই কোর্সের পরিকল্পনাটা নেই তখন আমরা জানতাম যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সার্কুলার একটা আসতে পারে। তো এখন যেহেতু নির্বাচনী এই কারণে আরো তারা যে বিগত দিনে 2টা পরীক্ষা নিচ্ছে সেগুলোর ভাইবা শেষ হয়েও চূড়ান্ত নিয়োগ কমপ্লিট করতে পারে নাই তারা, এই কারণে কিছুটা সময় নিচ্ছেন ইসলামী ব্যাংক। প্রশ্ন কি ইংরেজিতে হবে? জি, আগের প্রশ্নগুলো ইংলিশেও হইতো, শুধু বাংলার প্রশ্নটা বাংলায় পাবেন, বাকি সব প্রশ্ন ইংলিশে হবে। ম্যাথও ইংলিশে হবে, জেনারেল নলেজ ইংলিশে হবে, ইংলিশ তো ইংলিশেই হবে। ইসলামিয়াতের যে পার্টটা আছে এটার একটা পার্টে বাংলায় করবে, একটা পার্ট ইংলিশে করবে। মানে যদি 50 মার্কস থাকে তাহলে হয়তো আপনারা ধরে নিতে পারেন যে 25 মার্কস বাংলায় করবে, 25 মার্কস ইংলিশে করবে। আর কারোর কোনো কিছু বিষয় জানার আছে? কামিল দিয়ে আবেদন করা যাবে বলছি, কামিল দিয়ে আবেদন করা যাবে।
জি ভাইরা, যদি আর তেমন কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের আসসালামু আলাইকুম আজকে ভাইয়া, আমি একটা জিজ্ঞেস করতাম। যে লিখিত হবে কিনা জি ভাই বলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে লিখিতটা আসলে কিভাবে হবে? আগে যেগুলো যে পরীক্ষাগুলো হয়েছে ওই রকম ভাবেই হবে? হ্যাঁ হ্যাঁ, লিখিত নাকি যেভাবে আগে পূর্ববর্তী সময়ে হয়েছে ওরকম ভাবেই হবে। যারা প্রিলি আর পাস করবেন না তাদের রিটেন খাতা দেখবে না। আরেকটা জিনিস একটু জানতে চাইলাম, সেটা হচ্ছে যে যারা এখন ক্যাশে জয়েন করছে বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনি অফিসারে জয়েন করবে, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা, বা হচ্ছে ব্যাংক অন্য কোনো ডিসিশন নেবে কিনা? বুঝি নাই ভাই, আরেকবার একটু যদি বলেন। মানে যারা রিসেন্ট জয়েন করছে জি জি জি, অ্যাসিস্ট্যান্ট এই যে ট্রেনি অফিসার ক্যাশ, হ্যাঁ 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 হ্যাঁ, অথবা আবার যারা জেনারেলে করবে, তো হুম। এবং যারা পরবর্তীতে প্রভিশনারিও করতে চায়, তো সেক্ষেত্রে ব্যাংক কি কোনো রিকোয়ারমেন্ট দিবে কিনা বা এরকম? ভাই আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে কোনো যদি প্রফেশনাল অফিসারের সার্কুলার ছাড়ে তাহলে তাদের কর্মরত স্টাফদের ভিতর থেকে একটা নেয় আর কি, একটা অংশকে নেয়। তারা মূল্যায়ন পরীক্ষা দিয়ে প্রফেশনাল অফিসার হিসেবে নিয়োগ পান এদের সাথে। আর বাইরে থেকে ইন জেনারেল থেকে কিছু নেন। তা যখন যারা সার্ভিসে আছেন তারা হয়তো ওই সুযোগটা নিতে পারবেন যে সার্ভিসে থাকা অবস্থায় প্রফেশনাল অফিসার হিসেবে একটা মূল্যায়ন পরীক্ষা যেটা তারা ইন্টারনালি নেয় ওই পরীক্ষাটা দিবেন। কিন্তু বাইরে হয়তো তারা দিতে পারবেন না, কারণ তখন তো আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হবেন। না না, প্লি আমি পাস। আসলে জানতে চাচ্ছিলাম এখন যারা মানে এই যে অনেক ভাইবা তো হয়ে গেছে গত জি বৃহস্পতিবার ভাই, ওই এটার হয়েছে। কথাই বলছি যে আপনি যদি এখনো জয়েন করেন আপনি তো তাদের এখন মানে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় আপনি তো তাদের কর্মকর্তা বা কর্মচারী। তো সেই হিসেবে আপনি ডিপার্টমেন্টাল হিসেবে চাকরি পরীক্ষা দিতে পারবেন, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে। বাইরে থেকে দিতে পারবেন না আর কি, ইন জেনারেল হিসেবে দিতে পারবেন না। বুঝাইতে মানে পারছি কিনা এইভাবে ভাই? মানে আবেদনের সময় আবেদন করে এইভাবে পরীক্ষা দিয়ে হবে না? না না না, এভাবে আপনি যখন সেখানে চাকরি করবেন আপনাকে তো তখন ফিল আপ করতেই হবে যে আপনি কোথায় চাকরি করেন। আপনি মানে ডিপার্টমেন্টাল হিসেবেই মানে পরীক্ষা দিবেন আর কি। আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসলে প্রফেশনালিতে কি অভিজ্ঞতা না, প্রয়োজন আছে? অভিজ্ঞতার দরকার নেই। আর আমার আপনাদের কোর্সের সম্পর্কে জিজ্ঞাসা করার ছিল। জি। প্রতিদিন ক্লাস হবে 50টা যেহেতু ক্লাস এখানে। আমরা এখন প্রথম দিকে আমরা এই মাসে 5টা ক্লাস রাখছি। এখন যদি সার্কুলার ছাড়ে আমরা খুব দ্রুত ক্লাস শেষ করে দিব, আর যদি একটু দেরি করে তাহলে আমরা ওই হারে আনুপাতিক হারে ক্লাসগুলো নিব আর কি। এরপরে যে ইসলামী ব্যাংক রিলেটেডই তো সব পড়াবেন, মানে জি ইসলামী জি ব্যাংক। জি 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 জি, ইসলামী ব্যাংক রিলেটেড হবে, জেনারেল ব্যাংকের রিলেটেড কিছু পড়ানো হবে না আর কি এখানে। এখানে একজন ভাই প্রশ্ন করছেন, আরিফ ভাই, যে স্যার বিগত 2টি সার্কুলারে আপনাদের কোর্স থেকে কতজন শিক্ষার্থী চাকরি পেয়েছে? এটা ক্যাশের ইয়েটা দিছে, এখানে আমাদের স্টুডেন্ট ছিল 400-র মতো, 147 জন পেয়েছে। জেনারেল তাহলে আবেদন করতে পারবে না স্যার? জেনারেল হলে আপনি তো এমনি আবেদন করতে পারবেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে, এটা তো পারবেন। বাইরে থেকে করলে এটা যদি আপনার ভবিষ্যতে যখন তারা চাকরির আপনাকে দিবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, আপনি তো তাদের এখানে সার্ভিসে যদি থাকেন তা এটা তারা বের করতে পারবে। এটা তখন আপনাকে কোয়ারি করতে পারে যে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে জেনারেল হিসেবে কেন দিছেন। যেমন আপনারা জানেন যে ক্যাশ এবং জেনারেল অফিসার একজন দুইটা অ্যাপ্লিকেশন করতে পারে নাই। কেউ যদি আবার ইউজার আইডি এবং নাম্বার ভিন্ন দিছে সে অ্যাপ্লিকেশন করতে পারছে, পরীক্ষাও দুইটা দিতে পারছে, কিন্তু যদি ফাইনাল চাকরি হওয়ার পরে এটা কোয়ারি করে আপনাদেরকে বাতিল করে আপনাদের কিছু বলার থাকবে না আর কি। কোর্স ফিটা জানেন যে আমাদের কোর্স ফি 4000 টাকা, 5000 টাকা, 1000 টাকা ওই যে ছাড় দিয়ে এখন 4000 টাকা আমরা ভর্তি নিচ্ছি। আর প্রিলি পাস মার্কস কত, এটা তো প্রিলি পাস মার্কস বলা যায় না যে এক্স্যাক্টলি কত। এটাতে তারা আলাদা আলাদা পাস করা লাগে আর কি, জেনারেল অংশে আলাদা, ইসলামিয়াত সেকশনে আলাদা 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 পাস করা লাগে। এটা হচ্ছে যে তারা যতজনকে টিকাবে সর্বোচ্চ মার্কসধারী, এভাবেই বিসিএস প্রিলিমিনারি যেভাবে টিকায় এরকম, যে একটা যেমন এনটিআরসি-তে যেমন 40 মার্কস পাইলেই টেকা যায় এরকম বিষয় না। মাস্টার্স কি বাধ্যতামূলক প্রফেশনাল অফিসারে? এর আগে পর্যন্ত ছিল ভাই, এর আগে তো যে সার্কুলারটা ছাড়ছিল সেখানেও মাস্টার্স বাধ্যতামূলক ছিল, কিন্তু পরবর্তীতে তারা কারেকশন করে শুধু অনার্স পাশেও সুযোগ দিছিল। আমরা আশা করতেছি সামনে
অনার্স পাশেই দেওয়া যাবে আর কি। স্যার কোর্স সম্পর্কে আরেকটা কথা, জি জি জি। ক্লাস তো কয়টা নিবেন, তো এক্সাম কয়টা নিবেন, মানে সেটার এক্সাম জন্য কি ক্লাস টেস্ট যে 50টা আছে, আমি যদি একটু ওই স্লাইডে যাই, না এদিকে এদিকে, এই যে এখানে ক্লাস টেস্ট থাকবে, যে ক্লাস টেস্ট 50টি, উইকলি টেস্ট 10টি, সাবজেক্ট ফাইনাল 10টি, আর মডেল টেস্ট 5টি, তাহলে 15, 25, 75টা পরীক্ষা। ধন্যবাদ স্যার জানার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের রেগুলার সাবজেক্ট ভিত্তিক টিচার পরিচিতি এবং সংক্ষিপ্ত ইসের জন্য আমি সর্বপ্রথম আমাদের মুস্তাফিজুর রহমান স্যারকে বাংলার কে অনুরোধ করছি, আপনারা মনোযোগ সহকারে মুস্তাফিজুর রহমান স্যারের ক্লাসটা শুনবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্যারকে করবেন, স্যার আপনাদের সকল প্রশ্নের জবাব দিবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য ক্যারিয়ার এইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অভিনন্দন। ক্যারিয়ার এইড একটু আগে আপনারা শুনেছেন যে 400 জন থেকে, গত পরীক্ষায় 400 জন থেকে 147 জন টিকেছে। আপনি অনেক কোচিংয়ে গিয়ে যারা এই ইসলামী ব্যাংকের জন্য বা বিভিন্ন ব্যাংকের জন্য বিভিন্ন কোর্স ওপেন করেছে, তাদের এই আউটপুটটা শুনে দেখবেন যে সবগুলো মিলেও এতগুলো পাই না। এটার কারণ আছে, কারণ হলো এগুলো নিয়ে পরীক্ষা কেমন হবে, কী ধরনের হবে, মানে এভরিথিং একটা প্রপার এবং একটা কমপ্লিট অ্যানালাইসিস এখানে চলে, এবং টিচাররা যারা এখানে ক্লাস নেন সেই বিষয়গুলো সামনে রেখেই ক্লাসগুলো নেন। সুতরাং এখানে আপনারা যে সার্ভিসটা পাবেন বা যে সুযোগ সুবিধা, যে সেবাটা পাবেন, সেটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এটা একটা বড় মাইল ফলক হবে। তো আশা করি যারা সংযুক্ত হবেন অবশ্যই সেই উপযুক্ত সেবাটা পাবেন। এখন আমি এখানে যে 4টা পরীক্ষা হবে, এখানে বিষয়গুলো অন্য যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো সম্পর্কে কিছু কথা তো আমাদের আবুদর ভাই বলে গেছে, বাকি কথাগুলো পরে হবে। এখন আমি সাবজেক্ট ভিত্তিক একটু আপনাদের আউটলাইন দিই, এই নিয়ে কোনো কথা থাকলে সেটা আমি আপনাদের উত্তর দিচ্ছি, আর বাকি কথাগুলো, প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন। এখন 4টা যে সাবজেক্টে পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জেনারেল নলেজ, আর এর সাথে ইসলামিয়াত, সেটা তো আলাদা একটা পার্ট হিসাবে, এবং একটা বড় অংশের পরীক্ষা এটার উপরে হবে, এবং এটার উপর মূল্যায়নটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। যা হোক, তো এই যে 4টা সাবজেক্টে আপনারা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখেছেন তো, না? এখানে প্রিলি এবং লিখিত, প্রিলিতে টোটাল কত হবে? নাম্বারটা আপনারা দেখেছেন যে এই প্রিলিতে যে 100 নাম্বার হবে, এই 100 নাম্বারের মধ্যে কিন্তু 100 নাম্বারে কিন্তু 50-50, আচ্ছা আমি ইংরেজিতেই লিখি, সেখানে ইসলামিয়াতের উপরে 50 আর বাকি 4টা সাবজেক্টের উপরে 50। তো 4টা সাবজেক্টের উপরে 50 তার মানে কি, এখানে মোরলেস মানে একটাতে 10 মিনিমাম থাকবে, 4টাতে মিলে আপনার 50 থাকবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বাংলাতে আমাদের টোটাল কয়টা, বাংলাতে টোটাল 15 নাম্বার আপনি পাবেন। তো সেখানে 15 নাম্বারের মধ্যে 15, এখানে কিন্তু নাম্বারের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনের ভ্যারিয়েশন ছিল। কখনো দেখা গেছে বাংলাতে কম কোশ্চেন হয়েছে,
কখনো ইংলিশ ম্যাথ এগুলোতে কোশ্চেন বেশি হয়েছে, জেনারেল নলেজ মোটামুটি হয়েছে। কিন্তু এটা এখন অনেক দিন পরে আবার যেহেতু সার্কুলারটা ওপেন হয়েছে, সেক্ষেত্রে নাম্বারের ফিগারটা কোন সাবজেক্টে কত আসবে সেটা আসলে বলা মুশকিল। তো আমরা মোটামুটি এটাকে আমরা ধরে নিতে পারি যে 4টা সাবজেক্টে মোর অর লেস অ্যাভারেজ কোশ্চেন হবে। এটা আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাব। তারপরে সার্কুলার হলে তো জানাই যাবে কোন সাবজেক্টে কতটা কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, এখন বাংলাতে যে কোশ্চেনগুলো হবে পরীক্ষা কিন্তু দুটো অংশ হবে, প্রিলি হবে এবং লিখিত হবে, তাই তো? তো প্রিলিতে 100 আর লিখিততে 50। প্রিলিতে যে 100-100-এর মধ্যে হচ্ছে 50 হলো ইসলামিক নলেজের উপরে, আর 50 হলো ওই বাকি 4টা সাবজেক্টের উপরে। আবার আপনার লিখিত যে হবে, লিখিততেও সেইভাবে 25। লিখিততে যে 50 নম্বরের কোশ্চেন হবে, এই 50 নম্বরের মধ্যে 25 হলো ইসলামিক নলেজ আর 25 হলো জেনারেল যে সাবজেক্টগুলো। তো সেক্ষেত্রে এখানেও ওই 25 নাম্বার যে হবে 4টা সাবজেক্টের উপরে, সেক্ষেত্রে কীভাবে হবে ওইভাবে আমরা সার্কুলারে পরে জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন বাংলাতে যে কোশ্চেনগুলো হবে সেখানে আমরা দেখেছি যে সাহিত্য থেকে কোশ্চেন কমই আসে, ব্যাকরণ পার্ট থেকে কোশ্চেন বেশি আসে, এবং ব্যাকরণের কিন্তু কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আমি মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের ব্যাকরণ আমরা জানি যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? প্রধান আলোচ্য বিষয় হলো 4টা। একটা হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই 4টা হলো ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। এগুলোর মধ্যে অনেকগুলো সাব টপিক আছে, কিন্তু সবগুলো থেকে কোশ্চেন সাধারণত আসে না। এখানে যে ধ্বনিতত্ত্ব থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসবে, আপনি এখানে ধ্বনি বর্ণ থেকে পাবেন কোশ্চেন, ধ্বনি বর্ণ। তারপরে এখান থেকে আপনি কোশ্চেন পাবেন সন্ধি থেকে, এখানে আপনি কোশ্চেন পাবেন বানান থেকে, বানান শুদ্ধিকরণ, আমি একসাথে লিখে ফেললাম, বানান শুদ্ধিকরণ থেকে, ধ্বনিতত্ত্ব থেকে, এই টপিকগুলো থেকে সাউন্ড। আচ্ছা, ঠিক আছে। তো ধ্বনিতত্ত্বের মধ্যে এই টপিকগুলো থেকে আপনি বিগত সালে কোশ্চেনগুলো যদি দেখেন, দেখবেন যে এই ধ্বনি বর্ণ থেকে কোশ্চেন হয়েছে সন্ধি থেকে, কোশ্চেন হয়েছে এই বানান থেকে। তো এই 3টা ধ্বনিতত্ত্বের মধ্যে এই 3টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে আপনি কোশ্চেন পাবেন। এবার আসেন শব্দতত্ত্বের মধ্যে। শব্দ প্রকরণ। তো শব্দ প্রকরণ বা শব্দের যে অধ্যায়, সেখান থেকে আমাদের শব্দের যে বিভিন্ন দিক, উৎস অনুসারে শব্দ, গঠন অনুসারে শব্দ, তারপরে অর্থ অনুসারে শব্দ, এরপরে দ্বিরুক্ত শব্দ, এই শব্দ ভিত্তিক এই কোশ্চেনগুলো হবে। আবার তাহলে এখানে কি বললাম? একটা হলো উৎস অনুসারে, তারপরে গঠন অনুসারে, তারপরে অর্থ অনুসারে, তারপরে শব্দের মধ্যে এখানে দ্বিরুক্ত শব্দ। এই টপিক শব্দের মধ্যে এই টপিকগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আসেন বাক্যতত্ত্বের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, যেখান থেকে আপনি সবসময় কোশ্চেন পাবেন, একটা হলো এখান থেকে বাক্যের মধ্যে বাক্যের গঠনগত যে দিকগুলো, আর একটা হলো
গঠন অনুসারে বাক্য কত প্রকার? সরল, জটিল, যৌগিক। আবার আরেকটা আছে যে মৌলিক বাক্যের যে মৌলিক গুণ কয়টা বলতে পারবেন? একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? 3টা। 3টা। হ্যাঁ, এখান থেকে এই যে মৌলিক গুণ, এখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, আরেকটা হলো বাক্য রূপান্তর। সরল, জটিল, যৌগিক, এই যে বিভিন্ন যে বাক্য আছে এগুলোর মধ্যে রূপান্তর, বাক্য রূপান্তর। আচ্ছা, এর বাইরে আরো যে গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে তার মধ্যে রয়েছে সমাস, এর মধ্যে রয়েছে কারক, তারপরে বচন, এগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। এই হলো আপনার বাক্য তত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক। যদিও সমাসটা এখানে শব্দতত্ত্বের মধ্যে আসে, বচন শব্দতত্ত্বের মধ্যে আসে, কারকটাকে যদিও আমরা শব্দতত্ত্বের মধ্যে বলি, কিন্তু সম্প্রতি যে বোর্ড ব্যাকরণ সেখানে এটাকে বাক্যতত্ত্বের মধ্যে ফেলা হয়েছে। অর্থতত্ত্বের মধ্যে অর্থ সংক্রান্ত যা আছে, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু সবচেয়ে কোশ্চেন আসে, বেশি আসে। এর মধ্যে কি আসে? যেমন শব্দার্থ আসে, এই শব্দের অর্থ কি, ওই শব্দের অর্থ কি। তারপরে এখানে সমার্থ শব্দ আসে, সমার্থক শব্দ। এখানে আপনি পাবেন বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক। এরপরে এখানে আপনি বাগধারা থেকে এখানে আপনি কোশ্চেন পাবেন। তারপরে শব্দের মুখ্য অর্থ, গৌণ অর্থ, এই টপিকগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। তো এই টপিকগুলো আমাদের নতুনভাবে তো আর পরিচিত হতে হবে না। এই টপিকগুলোর উপরে আমাদের সেই যখন থেকে ব্যাকরণ, সেই 3-4 থেকে, তখন থেকে এগুলোর সাথে আমাদের পরিচয় ঘটেছে। কিন্তু তখনকার যে টপিকগুলো একদম প্রাইমারি লেভেলের, একদম বেসিক থেকে যেগুলো আমরা শিখেছি, সেগুলোর উপরে তো কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু এটা অ্যাডভান্স লেভেল, সেক্ষেত্রে আপনাদের একটু গভীর থেকে পড়াশোনা করতে হবে। তো এগুলো যে টপিকগুলো আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করেছি, সেগুলো আমাদের নিজে পড়া আছে, নিজেরা পড়েছি, টিচারদের কাছ থেকে আমরা শিখেছি। বাট ব্যাকরণ সম্পর্কে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। তিক্ত অভিজ্ঞতা হলো যে ব্যাকরণটা অবশ্যই বোঝার বিষয়। অঙ্ক যেমন মুখস্থ করে অঙ্কের মজা নাই, ব্যাকরণেও কিন্তু মুখস্থ করে ব্যাকরণের মজা নাই। বাট আমাদের অধিকাংশেরই অভিজ্ঞতা হলো, আমাদের যেই জীবনে স্কুল কলেজে ব্যাকরণ পড়তে হয়েছে, যতটুকু আমরা শিখেছি, এই টিচারদের এইখান থেকে এখানে এতগুলো শিখে আসিস, এটা শিখে নিস, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মুখস্থ করে এগুলোর বেড়া পার করেছি। কিন্তু মুখস্থ করে কি আর অঙ্কের মজা পাওয়া যায়? গণিতের মজা কি আর মুখস্থের মাধ্যমে আসে? কখনোই না। ব্যাকরণটাও তাই। ব্যাকরণ বোঝার বিষয়, বোঝানোর বিষয়। যে টিচার যতটা ব্যাকরণ বুঝিয়ে দিতে পারবে আর আপনি বুঝে নেবেন, তত আপনি ব্যাকরণের মজা পাবেন। তো এগুলোর উপরে, প্রত্যেকটা টপিকের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আশা করি ক্লাসগুলো আপনাদের উপভোগ্য হবে। এবং এগুলো একদিকে যেমন আমাদের সহজ করে বোঝার বিষয়, আর একটা হলো এগুলো বিভিন্ন সহজ টেকনিকের মাধ্যমে আমরা এগুলো যদি শিখে নিই, তাহলে মনে থাকবে। আসলে এখনকার লেভেলটা তো ওই আপনাদের বয়স আর বাচ্চাদের বয়স একই। বাচ্চাদের যেমন কোনো কিছু জোর করে খাওয়ানো যায় না, কোনো কিছু শেখানো যায় না, কোনো কিছু করানো যায় না, এই লেভেলে এসে আপনাদের অবস্থাটাও তাই। চেয়ার টেবিলে বসে থাকা এখন অনেকটাই কঠিন ব্যাপার। একটু বসে থাকলেই মনে হয় যে উঠি। তো যে ধৈর্য ধরে যতটা পরিশ্রম করে আমাদের এই বেড়াগুলো পার করতে হবে, সেই ধৈর্যটা আসলে এখন সহসাই আসে না। আর নিজেদের ওপর নিজেদের কন্ট্রোল অনেক ক্ষেত্রে থাকে না। বাট আপনি যতটা নিজেকে ধরে রাখতে পারবেন, বেঁধে রাখতে পারবেন, ততটাই আপনি এখানে নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবেন। তো এখানে
আরেকটু নিচে স্যার, একদম উচ্চ, হ্যাঁ ওটা স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের যে টপিকগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, বাংলা থেকে লিখিত প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে। লিখিত অংশে সাধারণত আমাদের যেগুলো মানে নির্মিতি টাইপের যেগুলো আছে, এখানে আপনার ভাব সম্প্রসারণ, বাগধারা, তারপরে মানে সারাংশ, তারপরে ছোট ছোট অনুচ্ছেদ দিতে পারে, আপনার এখানে অনুবাদ দিতে পারে, এগুলো সাধারণত লিখিত পাঠে থাকে। তো আমাদের এগুলো সাধারণত প্রিলির জন্য মানে এমসিকিউ এর জন্য এখান থেকে কোশ্চেন কম আসে। লিখিত এটা পুরোটাই আসলে লিখিত ভিত্তিক, সেক্ষেত্রে আপনাদের আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। আগে দেখে নিই আমরা যে ব্যাকরণের যে টপিকগুলো, যেমন সন্ধি থেকে বিভিন্ন যে কোশ্চেন আসে, আমাদের সন্ধি থেকে আমাদের অভিজ্ঞতা কি, যে এগুলো হলো স্বরসন্ধি, এগুলো হলো ব্যঞ্জন সন্ধি, এগুলো হলো বিসর্গ সন্ধি, মুখস্থ করেছি, এই উদাহরণগুলো মুখস্থ করেছি। কিন্তু মুখস্থ করে ঠিক আছে, ভালো কথা, যদি পরীক্ষায় কমন পাই সেক্ষেত্রে তো ভালো কথা, কিন্তু সবসময় যে আমি মুখস্থের ওপরেই কমন পাবো এমন তো কোনো কথা নেই। তো মুখস্থের বিষয় তো আছেই। আমাদের সন্ধির মধ্যে যে তিনটা অংশ আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এগুলো তো আছে। এগুলোর মধ্যে যেটা নিপাতনের সিদ্ধগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া উপায় নাই, ওইখানে কোনো নিয়ম খাটে না, যেটা নিয়ম ছাড়াই সিদ্ধ সেটাই হলো নিপাতনের সিদ্ধ। যেমন এখানে স্বরসন্ধিগুলো আছে, স্বরসন্ধিতে নিপাতনের সিদ্ধ আছে, ব্যঞ্জন সন্ধিতে নিপাতনের সিদ্ধ আছে, এখান থেকে কোশ্চেনগুলো কিন্তু আসে, বেশি আসে। তো যেমন স্বরসন্ধি আমরা গল্পের মধ্য দিয়ে শিখে ফেলবো। যেমন একজনের নাম হলো রাজা গৌতম বুদ্ধের বাবার নাম ছিল শুদ্ধোদন। কি ছিল? এই রাজা শুদ্ধোদন তিনি সকালবেলার মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। কি দেখতে পেলেন? দেখলেন এক প্রৌঢ় কুলটা নারী, যার সীমন্ত এলোমেলো এবং রক্তষ্ঠ, সে সারঙ্গ এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে হেঁটে যাচ্ছে। একটা গল্প বললাম আমি এখানে, যে রাজা শুদ্ধোদন, ওই যে গৌতম বুদ্ধের বাবার নাম শুদ্ধোদন, সকালবেলার মার্তণ্ড দেখবেন বলে, মার্তণ্ড মানে কি? সূর্য। সকালবেলা সূর্য দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। গবাক্ষ মানে কি বলেন তো? সকালবেলা সূর্য দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। তো সূর্য ঘরের মধ্যে তো আর দেখা যায় না, ঘর থেকে ঘরের বাহিরে দেখা যাবে। তো শুয়ে থাকলে কোন দিক দিয়ে দেখা যাবে? জানালা দিয়ে, তাই তো? গবাক্ষ মানে জানালা। তো জানালা দিয়ে তাকালেন, কি দেখতে পেলেন? এক প্রৌঢ় কুলটা নারী। প্রৌঢ় হলো মাঝ বয়সী, কুলটা যার চরিত্রের দোষ আছে একটু এরকম, যার সীমন্ত এলোমেলো, সীমন্ত মানে এই যে মাথার যে সিথি থাকে, চুল, সীমন্ত এলোমেলো এবং রক্তষ্ঠ, ঠোঁটে রক্ত, মাথার চুলগুলো এলোমেলো এবং ঠোঁটে রক্ত। সে সারঙ্গ, এটা একটা বাদ্যযন্ত্রের নাম, সারঙ্গ এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে হেঁটে যাচ্ছে। এই যে গল্পটা আমরা বললাম, তাহলে কি বললাম? যে রাজা শুদ্ধোদন সকালবেলার সূর্য দেখবেন বলে জানালা দিয়ে তাকালেন, কি দেখতে পেলেন? একজন মাঝবয়সী মহিলা, কেমন মানে কি বলে এটাকে, চরিত্রের কলঙ্ক আছে, দোষ আছে এরকম, যার চুলগুলো এলোমেলো এবং ঠোঁটে রক্ত, সে সারঙ্গ এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে হেঁটে যাচ্ছে। এই গল্পটার মধ্যে দিয়ে আমি কতগুলো শব্দ বলেছি: শুদ্ধোদন, মার্তণ্ড, গবাক্ষ, প্রৌঢ়, কুলটা, সীমন্ত, রক্তষ্ঠ, সারঙ্গ, অন্যান্য।
আশা করি এই গল্পটা কিন্তু আপনাদের শেখা হয়ে গেছে। আর এই গল্পের মধ্য দিয়ে এই শব্দগুলো আমরা নিপাতনের সিদ্ধ হিসাবে পেয়েছি। এবং কোন ধরনের সন্ধি? এটা স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। তো আপনি এমনি নর্মালি শিখতে গেলে দেখা যাবে যে কিছু মানে আছে, কিছু মানে নাই, কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে আমরা সহজেই এই শব্দগুলো শিখে ফেললাম। তো ওই যে বলছিলাম যে আপনি তো নিয়মটা শিখবেন, পাশাপাশি কৌশলটা, কতটা সহজ কৌশলে আমরা বিষয়গুলোকে আত্মস্থ করতে পারি, এগুলোকে শিখে ফেলতে পারি, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা পড়ি তো, সবাই পড়ে, কিন্তু যে যতটা কৌশল অবলম্বন করে পড়বে সে তার ততটা সহজে মনে থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের তো আমাদের এই যে বলছিলাম সন্ধির কথা বলছিলাম, আমাদের এখানে ধ্বনিতত্ত্ব থেকে থাকবে আমাদের বানান প্রসঙ্গ। মানে বানানগুলো দেখেন, এখান থেকে কোশ্চেন আপনি পাবেনই, বানান থেকে আপনাদের কোশ্চেন আসবে। বাট এইগুলো আমরা শুধু ওই বিগত সালে কোন কোন বানানগুলো এসেছে, কোন কোন কোশ্চেনগুলো এসেছে আমরা সেটা শিখি। বাট এটা আসলে সঠিক ওয়ে না। আমাদের বানান এক্সক্লুসিভ কিছু বানান আছে যেখান থেকে কোশ্চেন বারবার আসে। এবং আপনি দেখবেন যে এই বানানগুলো আপনি কত শিখবেন, কত বানান এইরকমভাবে আত্মস্থ করবেন। বাট ছোট ছোট নিয়ম আছে, নিয়মগুলো যদি আমরা শিখে ফেলি দেখা যাবে কি একটা নিয়ম শিখবো, অনেক শত বানান আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন কিছু শব্দ আছে দয়ে হ্রস্বকার দিয়ে, কিছু শব্দ আছে দয়ে দীর্ঘকার দিয়ে। অনেক শব্দ আছে না এরকম, দয়ে হ্রস্বকার দিয়ে, কোথাও দয়ে দীর্ঘকার দিয়ে। বাট আমরা কনফিউজড হয়ে যাই কোথায় হ্রস্বকার হবে, কোথায় দীর্ঘকার হবে। বাট একটা ছোট্ট নিয়ম আছে, যে নিয়মের আন্ডারে এই সবগুলো শব্দের বানান ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, নিয়মটা হলো, যদি কি বোঝায় ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হলো দূরত্ব। যদি ডিস্টেন্স বোঝায় কোনো শব্দ দ্বারা, কি দূরত্ব বোঝায়, দূর বোঝায়, তাহলে সেক্ষেত্রে দয়ে দীর্ঘকার হয়। ডিস্টেন্স বোঝালে দয় দীর্ঘকার হয়। যদি ডিস্টেন্স না বোঝায়, দূরত্ব না বোঝায়, তাহলে দয় হ্রস্বকার। দেখেন এখন এরকম কত শব্দ আছে। আমি যদি বলি আপনাকে দুর্নীতি কি ডিস্টেন্স বোঝায়? না, তাহলে দুর্নীতি বানান হ্রস্বকার দিয়ে হবে। দুর্যোগ, দূর বোঝায় না, হ্রস্বকার দিয়ে হবে। দুরালাপ কি হবে বলেন তো? সে অনুযায়ী দুরালাপ কি হবে? দুরালাপ দীর্ঘকার। কেন দীর্ঘকার হবে? ওই যে দূরত্ব, দূরে বোঝাচ্ছে। দুরালাপ মানে কি? দুরালাপ মানে কি জানেন? দুরালাপ মানে কি? দূরের আলাপ, দূরে কথা বলা, ফোনে না কথা বলা। সেটা না। দুরালাপ শব্দের অর্থ শুনেন, সদালাপ মানে কি জানেন? সদালাপ, এই সদালাপের বিপরীত হলো দুরালাপ। সদালাপের বিপরীত হলো দুরালাপ। এই জন্য এটা দূর বোঝায় না, এটা খারাপ আলাপ, মন্দ কথা, গালিগালাজ, এটা বোঝায়। এই জন্য দুরালাপ হলো হ্রস্বকার। বাট আপনি যদি বলেন দুরালাপনি, তখন কি? দূরের সাথে আলাপন, দূরের সাথে কথা, সেই ক্ষেত্রে দীর্ঘকার হবে। ঠিক আছে, তো এরকম ছোট ছোট আমরা নিয়ম শিখব। এই একটা নিয়মে আপনার এই জাতীয় সব বানান কারেকশন হয়ে যাবে। তো এখন আচ্ছা, এখানে চারটা শব্দ আছে। একটা হলো দূষণ, একটা হলো দূষিত, আর একটা হলো দূষক, দূষণীয়, দূর্বা। এই কয়টা শব্দ ব্যতিক্রম, যদিও সেখানে ডিস্টেন্স বোঝায় না, দূর বোঝায় না, তারপরে এগুলো দীর্ঘকার দিয়ে হবে।
নিয়মের মধ্যে কিছু কিছু তো ব্যতিক্রম থাকেই, তাই না? তো এই ব্যতিক্রমগুলো একটু আলাদা করে আমরা শিখে রাখবো, সমস্যা নেই। ওকে, যাই হোক, এখন আজকে তো আপনাদের সাথে মানে পরিচয় পর্বটা সারলাম। এরপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব এবং যে কয়টা ক্লাস থাকবে বাংলার উপরে, এই ক্লাসগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ বাংলায় সাহিত্য বলেন, ব্যাকরণ বলেন, যেখান থেকে কোশ্চেন আসুক না ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে একদম মানে ভালো মতো হজম করিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকে আমি বিদায় নিই, আমাদের আরেকজন টিচার আছে, একজন একজন করে আপনাদের সাথে পরিচিত হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নির্ধারিত দিনে নির্ধারিত ক্লাসে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ বাংলার অসাধারণ কিছু আমাদেরকে সাজেশন বা কিভাবে পড়তে হবে বাংলা সেটা বলার জন্য। আমি আপনাদের সাথে মূলত থাকবো সাধারণ জ্ঞান অংশটি নিয়ে। তবে আমাদের অন্যান্য শিক্ষকরা না থাকায় আমি আপনাদেরকে সবগুলো বিষয় কিভাবে পড়ানো হবে তার একটা সারমর্ম বা সামারি দেওয়ার চেষ্টা করব। স্যার অনেক কিছু আপনাদেরকে পড়িয়ে দিয়েছেন একেবারে আমাদের আজকের ওরিয়েন্টেশন সেশনটিতেই। আমি অবশ্য এই পড়াশোনার ব্যাপারটাতে আজকের ক্লাসে যাব না। আজকের ক্লাসটা বরং হতে পারে আপনাদের সাথে কিছু ছোটখাটো গল্প বা কিছু এই যে আমাদের চাকরির পরীক্ষা, সে পরীক্ষার যুদ্ধের গল্প নিয়ে বা যুদ্ধের কথা নিয়ে। অন্যান্য চাকরির পরীক্ষাগুলো থেকে আমাদের এই ইসলামী ব্যাংকের চাকরির পরীক্ষাটা অনেক বেশি ব্যতিক্রম। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের সরকারি যে চাকরির পরীক্ষাগুলো আছে অর্থাৎ বিসিএস কিংবা অন্যান্য যে পরীক্ষাগুলো, সেগুলোতে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি। তার থেকে আপনি এইখানটাতে প্রতিযোগিতাটুকু অনেকটুকু কম পাবেন, কিন্তু ভাই সুযোগ সুবিধার জায়গাটুকু শতভাগ আপনি একই রকম পাবেন। বরং বলা যেতে পারে আমাদের নবম গ্রেডের একটা চাকরিতে, সরকারি নবম গ্রেডের একটা চাকরিতে যে পরিমাণে আপনি বেতন পেতেন, একেবারে সরাসরি টাকার কথা বলছি, সেখান থেকে কিন্তু এই চাকরিটার মধ্যে টাকার অঙ্কটা বেশ ভালোই বেশি বলা যেতে পারে প্রথমত। দ্বিতীয়ত, আপনি যদি আমাদের বর্তমান বাংলাদেশে যে বেসরকারি ব্যাংক সেক্টরটা আছে বা বেসরকারি যে ব্যাংকগুলো রয়েছে, সেগুলোতে যদি আপনি দেখেন চাকরির নিশ্চয়তার ব্যাপারটা, অর্থাৎ ভাই আপনি চাকরিতে জয়েন করলেন, জয়েন করার পর আপনি একটা ট্রেনিং পিরিয়ড পার হলেন বা প্রফেশনারি পিরিয়ড পার হলেন, এরপর যে কোনো মুহূর্তে আপনাকে চাকরি থেকে স্যাক করা হতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে চাকরিটা চলে যেতে পারে। কিন্তু ইসলামী ব্যাংকের এই যে চাকরির ব্যাপারটা বলা হচ্ছে, এখানেই এই ব্যাপারটা অনন্য। আপনার কিন্তু চাকরিটা বড় কোনো অঘটন যদি না ঘটান তাহলে যাওয়ার কোনো আল্লাহর রহমতে সম্ভাবনা নেই। অর্থাৎ একটা সরকারি চাকরি যেমন আপনি যতটুকু বয়স পর্যন্ত আপনার করা যেতে পারতো, ঠিক সেটুকুই আপনি এখানে পাচ্ছেন। অর্থাৎ সুযোগ সুবিধার জায়গাটা, বেতনের জায়গাটা, নিশ্চয়তার জায়গাটা এবং প্রতিযোগিতার জায়গাটা সবকিছু মিলিয়ে এই যে আমাদের ইসলামী ব্যাংকের জন্য চেষ্টা করাটা হতে পারে আমাদের জন্য একটা বেস্ট ডিল। আর এই বেস্ট ডিলের ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার রেট আপনাদেরকে কি সাজেস্ট করছে? প্রথমত আমি যদি ইসলামিয়াতের ব্যাপারটা বলি, ইসলামিয়াতে 50 মার্ক আসবে, যেই 50 মার্কের কারণে এই চাকরির পরীক্ষাটা অন্যান্য চাকরির পরীক্ষা থেকে অনেক বেশি আলাদা। এবং ইসলামিয়াতকে যদি আপনি বিশ্লেষণ করা শুরু করেন তাহলে আপনি দেখবেন দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আমাদের প্রায়োগিক ইসলাম, অর্থাৎ যে ইসলামটা প্রতিদিনের জীবনে আমরা দেখি। আরো সহজ করে বললে নামাজ আপনি প্রতিদিনের জীবনে পড়ছেন, আমাদের পবিত্র কোরআন শরীফ প্রতিদিন আপনি তেলাওয়াত করছেন, কোরআন শরীফের বিভিন্ন সূরা, সূরার আয়াত সংখ্যা কত, সূরার নির্দিষ্ট একটা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, কিংবা আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, এই যে ব্যাপারগুলো আছে একটু বোঝার চেষ্টা করুন। এগুলো হচ্ছে আমাদের প্রায়োগিক ইসলাম, যে ইসলামটা আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমরা প্রয়োগ করছি। সেখান থেকে কিছু প্রশ্ন আসে এবং একই সাথে আরেকটা ভাগ আছে ইসলামের, যেটাকে আমরা বলতে পারি ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস অর্থাৎ ইসলামের মধ্যে ভাই আমরা দুইটা ভাগ দেখতে পাই। ইসলামের মধ্যে দুইটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রায়োগিক, আরেকটা হচ্ছে ইতিহাস ভিত্তিক। আপনি যদি প্রশ্ন করেন ইতিহাস ভিত্তিক ইসলামটা কেমন হতে পারে, খুবই সহজ, আমি আপনাকে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন আইয়ামে জাহেলিয়াত, আপনি অবশ্যই শুনেছেন অন্ধকারের যুগ। এই যে অন্ধকারের যুগ কত বছর ব্যাপী ছিল?
আইয়ামে জাহেলিয়াতকে কত বছরের সময়কালকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়? এটা একটা ইতিহাসের প্রশ্ন, ইসলামের ইতিহাসের প্রশ্ন। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন, এই যে ইসলামের ইতিহাস আছে, আইয়ামে জাহেলিয়াতের যুগ, এর আগে অন্যান্য নবীদের সম্পর্কে গল্প আসার সম্ভাবনা আছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আইয়ামে জাহেলিয়াতের যে যুগটা, সেই যুগটা কেটে গেল। নবীর জীবনের ঘটনাবলী একটা একটা করে প্রতিটি ঘটনার সম্পর্কে আপনাকে জানতে হবে, পারতে হবে। আপনি যদি মনে করেন কোন ঘটনাটা, একেবারে শুরু থেকে সূচনা করা যাক। নবীর জন্ম, এর পরবর্তীতে নবীর মায়ের অকাল প্রয়াণ, এরপর দাদার কাছে বড় হওয়া, দাদা চলে যাওয়ার পর চাচার কাছে বড় হওয়া, চাচার সাথে কত বছর বয়সে কোথায় কোথায় গিয়েছিলেন তিনি বাণিজ্য করতে, এর পরবর্তীতে তিনি বাণিজ্য ভালো করলেন, কিন্তু হঠাৎ করে শুরু হলো অন্যায় যুদ্ধ, শুরু হলো নিষিদ্ধ যুদ্ধ, নাম হারবুল ফিজ্জার। কত সালে হয়েছিল পারতে হবে আমাদেরকে। এরপর হারবুল ফিজ্জারের সে বিভীষিকা ভয়াবহতা দেখে নবী প্রতিষ্ঠা করলেন একটি চমৎকার শান্তি সংঘ, যেটির নাম তিনি দিয়েছিলেন আপনি জানেন, শান্তি সংঘ। কি যেন নাম ছিল? হিলফুল ফুজুল। তিনি প্রতিষ্ঠা করলেন, সালটা কত পারতে হবে আমাদেরকে। এরপর হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করার পর ধীরে ধীরে নবীর বিশ্বাসযোগ্যতা, নবীর সত্যবাদিতার কারণে আল আমিন এই নামে তিনি ভূষিত হলেন। পরবর্তীতে মা খাদিজা রাদিয়াল্লাহর ব্যবসার জন্য বিভিন্ন স্থানে গেলেন, সেখানে অনেক ভালো করার পর নবীর বিবাহ। এরপর 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় তিনি পেলেন নবুয়ত। নবুয়ত প্রাপ্তির পর পর আমরা দেখতে পেলাম গোপনে ইসলাম প্রচার শুরু হলো। কারা কারা প্রথম ইসলাম গ্রহণ করেছিল? অনেকবারের সেই প্রশ্নটা আপনাকে প্রশ্ন করতে পারে, পুরুষদের মধ্যে কে গ্রহণ করেছিলেন, নারীদের মধ্যে কে গ্রহণ করেছিলেন, শিশুদের মধ্যে কে গ্রহণ করেছিলেন? আমাদেরকে পারতে হবে ইসলামের ইতিহাসের প্রশ্ন এগুলো। অতঃপর আমরা দেখলাম প্রকাশ্যে ইসলামের বাণী ঘোষিত হতে শুরু করলো। আরবের কুরাইশরা খেপে উঠলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। আপনি জানেন 622, এখনো আমাদের মনে পড়ে 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেছিলেন। হিজরত করার সময় কোন গুহাতে তিনি আশ্রয় নিয়েছিলেন জানার চেষ্টা করতে হবে। এরপর হিজরত করার পর কাউকে ঘোষণা করা হলো মুহাজির, কাউকে করা হলো আনসার। মুহাজির শব্দটির অর্থ কি, আনসার শব্দটির অর্থ কি জানার চেষ্টা করতে হবে। এরপর আমরা যদি একটু আগানোর চেষ্টা করি, আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো, পুরো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লেখা হলো লিখিত সনদ। পুরো পৃথিবীতে প্রথমবার আমরা একটা লিখিত সনদ তৈরি করলাম, লিখিত সংবিধান। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? উত্তর মদিনা সনদ। মদিনা সনদ চমৎকার লিমাপুত্র দিয়ে দিয়েছেন। মদিনা সনদ লেখা হলো। মদিনা সনদের ভিত্তিতে প্রথম আমরা দেখতে পেলাম একটা ইসলামিক নগরী প্রতিষ্ঠা হলো, যার নাম ছিল ইয়াসরিব। পরবর্তীতে সেই ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনা। আপনি জানেন, এরপর মদিনার শৌর্য-বীর্য দেখার পর কুরাইশরা ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে, একটার পর একটা যুদ্ধ। প্রথমে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধের পর খন্দকের যুদ্ধ। আপনি দেখলেন প্রতিটা যুদ্ধের গল্প আমাদেরকে পারতে হবে, প্রতিটা যুদ্ধের গল্প জানার চেষ্টা করতে হবে। খন্দকের যুদ্ধে কোন সাহাবীর পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক বা পরীক্ষা খনন করা হয়েছিল জানতে হবে। উহুদের যুদ্ধে কেন মুসলমানরা পরাজিত হয়েছিল, উহুদের যুদ্ধে কুরাইশদের কোন সেনাপতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, উহুদের যুদ্ধে কে শহীদ হয়েছিলেন জানার চেষ্টা করতে হবে আমাদেরকে। অতঃপর আমরা দেখব খন্দকের যুদ্ধের পর আমাদের নবীর জীবনে ইসলামের দৃষ্টিতে বড় রকমের একটা পরিবর্তন আসলো। সবাইকে নিয়ে প্রায় 1400 সাহাবীকে নিয়ে নবী গেলেন হজ করতে। হজের পথে বাধা আসলো, স্বাক্ষরিত হলো হুদাইবিয়ার সন্ধি। স্বাক্ষরিত হলো হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিকে বলা হয় ফাহতুম মুবিন। হুদাইবিয়ার সন্ধিতে কি কি শর্ত ছিল জানার চেষ্টা করতে হবে আমাদেরকে। হুদাইবিয়ার সন্ধির মাত্র 2 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করলেন মক্কা। মক্কা বিজয়ের কাহিনী পারতে হবে। মক্কা বিজয়ে কোন পাশে কে ছিল জানার চেষ্টা করতে হবে। মক্কা বিজয়ের পর নবীর শেষ অভিযান, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অভিযান কোনটা ছিল জানার চেষ্টা করতে হবে। ওনার ওফাত লাভ করার পর আমরা দেখতে পেয়েছি খোলাফায়ে রাশিদিনের যুগ। খোলাফায়ে রাশিদিনের যুগে কে কোনটা জয় করেছেন, কে মিশর জয় করেছেন জানার চেষ্টা করতে হবে। কে প্রথমবারের মতো জেরুজালেম জয় করলেন জানার চেষ্টা করতে হবে আমাদেরকে প্রতিটা তথ্যই। এরপর আমরা দেখার চেষ্টা করব খোলাফায়ে রাশিদিনের যুগের পর শুরু হবে প্রথম খিলাফত,
উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতাকে, উমাইয়া খেলাফত কিভাবে নামকরণ করা হয়েছে, পরবর্তীতে দেখতে হবে কারবালার যুদ্ধ। আমরা দেখব এর পরবর্তীতে উমাইয়া খেলাফতের পর আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফতের কারা কারা বিখ্যাত ছিলেন, বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেছিলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছেন, আব্বাসীয় বংশের, আব্বাসীয় নামটা কোথা থেকে এসেছিল, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। প্রতিটা প্রশ্ন ইসলামের ইতিহাস থেকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে জানার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি আব্বাসীয় খিলাফত যখন শেষ হবে তখন আমরা জানবো আব্বাসীয় খিলাফত যখন ছিল ঠিক একই সময়ে আরো কয়েকটা খিলাফত কিন্তু টিকে ছিল, যেমন ফাতেমীয় খিলাফত। কোথায় যেন ছিল ফাতেমীয় খিলাফত, জানার চেষ্টা করবো উত্তর আফ্রিকাতে কেমন করে ফাতেমীয় খিলাফত গড়ে উঠেছিল। পরবর্তীতে দেখবো যখন উত্তর আফ্রিকাতে ফাতেমীয় খিলাফত গড়ে উঠছে ঠিক একই সময়ে স্পেনে আমরা দেখবো উমাইয়া খেলাফত, যে উমাইয়া খেলাফত ধ্বংস হয়ে গেছে সিরিয়ার দামেস্কের বুকে, সেই উমাইয়া খেলাফত কেমন করে যেন পৌঁছে গেছে স্পেনে। আমরা দেখবো স্পেনে 800 বছর ধরে কিভাবে মুসলিমরা শাসন করেছে। উমাইয়া খেলাফতের সময় স্পেনের রাজধানীর নাম কি ছিল, স্পেনেরই বা কি নাম ছিল, জানার চেষ্টা করব আমরা সেই সব। অতঃপর এ ভারতবর্ষে ইসলাম এসেছে, ভারতবর্ষে কিভাবে ইসলাম এসেছে আমরা জানার চেষ্টা করব। মুহাম্মদ বিন কাসিমের ইসলাম বিজয়ের গল্প আমরা জানবো, দাস বংশের গল্প, এই বাংলায় সুলতানি আমলের গল্প জানার চেষ্টা করব, মোগলদের গল্প। আর এগুলো মিলিয়েই আমরা জানবো ইসলামিয়াত সম্পর্কে, ইসলামের প্রায়োগিক জ্ঞান এবং ইসলামের ইতিহাসের জ্ঞান, দুই জ্ঞানকে সম্পন্ন করেই আমরা ইসলামিয়াতের 50 মার্কের ব্যাপারটা নিশ্চিত করব। কেন হঠাৎ করে বাংলার পর অঙ্কর কথা বললাম না, ইংরেজির কথা কেন বললাম না, কেন আপনাকে আমরা সাধারণ জ্ঞান, আমি নিজে সাধারণ জ্ঞানের শিক্ষক, সেগুলো না বলে ইসলামিয়াত নিয়ে কথা শুরু করেছি? কারণটা খুব সহজ ভাই, আমাদের অনেক অনেক কোচিং আছে, অনেক অনেক কোচিং অনেক অনেক বিষয় পড়াতে পারবে, কিন্তু এতটা ভালো করে এতটা সুন্দর করে ইসলামিয়াত কেউ বোঝাতে পারবে না। প্রশ্ন হচ্ছে আমি কেমন করে এতটা ভালো বোঝালাম, কারণ যে মানুষটা আপনাদের ক্লাস নেবেন তিনি আমারও শিক্ষক, অর্থাৎ আমি যতটা ভালো করে বুঝিয়েছি এই 2 থেকে 3 মিনিটের বক্তব্যে আমার শিক্ষক তার চেয়ে কয়েক শতগুণ ভালো বোঝাবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের রফিক স্যার, যিনি ক্লাস দেবেন, ক্লাস নিলেই আপনারা বুঝতে পারবেন, ক্লাস দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসে আমাদের চাকরির পরীক্ষার জন্য পড়াচ্ছে, যেটা কোনো কোচিং এ, আমি সরাসরি বলছি ভাই, কোনো কোচিং এ ঘটে না, এই কোচিং এ ঘটবে। এবং আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা সৌভাগ্য, আমার স্যারও ক্লাস দিচ্ছেন, সেই কোর্সে আমি ছাত্র হয়েও ক্লাস দিচ্ছি, এইটা আমার জন্য একটা বড়সড় প্রাপ্তি। এর পাশাপাশি রয়েছে গণিত, রয়েছে ইংরেজি। গণিত এবং ইংরেজিতে আমাদের বিসিএস এর যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর অভিজ্ঞতা প্রাপ্ত 2 জন অসাধারণ মানুষ ক্লাস নেবেন। ইংরেজিতে আমাদের সবারই অনেক অনেক ভয় রয়েছে, তবে এখানটা কিন্তু একটু ব্যতিক্রম। আমরা যদি ইংরেজি বিসিএস এর পরীক্ষাগুলোতে বা আইবিএ যখন প্রশ্ন করে যে কঠিন মাপের প্রশ্নটা হয়, এতটা কঠিন কিন্তু হবে না, কিন্তু আমরা দেখব ভালো মানে মোটামুটি লেভেলের একটা ভালো যদি ইংরেজি আমরা পেরে যাই, তাহলে ইনশাআল্লাহ এই পরীক্ষাটা কিন্তু আমাদের পক্ষে জয় করা সম্ভব। এইবার আসেন একটু সাধারণ জ্ঞান নিয়ে কথা বলি। শেষ পার্টে নিজের কথাবার্তা, নিজের গল্পটাই এবার করা যাক। সাধারণ জ্ঞান নামটা সাধারণ, কিন্তু বিষয়টা একেবারে অসাধারণ। কেন? কারণ সত্যিকার অর্থে এই সাধারণ জ্ঞানের ভাই কোনো সিলেবাসই নাই। বাংলার শিক্ষক আপনি দেখেছেন কি সুন্দর করে পড়ায় ফেললো, বাংলা নাকি 4টা বিষয় আছে, একটা একটা ধরলো, একটা একটা পড়া হয়ে গেল। কিন্তু সাধারণ জ্ঞানে এমন কোনো ব্যাপার নাই। কিন্তু আপনি যদি বিগত কয়েকটা বছরের প্রশ্ন ঘাটেন, আমাদের ইসলামী ব্যাংকে অনেকগুলো বছর ধরে পরীক্ষা বলা যেতে পারে হতোই না। সার্কুলার কখন দিত আর নিয়োগ কখন হতো সেটাও আমরা জানতে পারতাম না। অবাক করা একটা ব্যাপার ছিল, কিন্তু এখন ব্যাপারটুকু বদলে গেছে। কিন্তু এর পাশাপাশি আমাদের বাংলাদেশের অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে, আল আরাফা ইসলামী ব্যাংক আছে, আরো অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, সেই ইসলামী ব্যাংকগুলোর পরীক্ষার প্রশ্ন, এই ইসলামী ব্যাংকের আগের পরীক্ষাগুলোর প্রশ্ন, সবগুলো প্রশ্ন ঘেটে আমরা কিন্তু চাইলেই একটা সাধারণ জ্ঞানের সিলেবাস দাঁড় করাতে পারি। এরপরও আমাদের একটা বড় সমস্যা আছে, মনে থাকে না। মনে না থাকাটা সমাধান করার জন্য এখন ক্যারিয়ার এডের পক্ষ থেকে চমৎকার একটা ব্যাপার নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা ক্লাসে আপনাকে তো বইটা দেওয়া হচ্ছেই, আমি নিশ্চিত যে সাধারণ জ্ঞানের প্রত্যেকটা ক্লাসে আপনারা চমৎকার কিছু স্লাইড পাবেন।
আমি ক্লাসে যা পড়াবো, আমি ভাইয়া ক্লাসে যা কিছু পড়াবো সবকিছু এই স্লাইডগুলোতে লেখা থাকবে। আমাদের এক একটা ক্লাসে আমরা প্রায় 80-90টার কাছাকাছি স্লাইড কমপ্লিট করার চেষ্টা করব। আমি জানি ভাই, সত্য কথাটা যেটা হচ্ছে, এখানে আপনারা যারা ক্লাসটা করছেন তাদের মধ্যে প্রায় 60 থেকে 70% বর্তমানে অন্য কোনো না কোনো চাকরিতে হয়তো আপনি যোগদানরত। এখন কথা হচ্ছে, এই যোগদানরত মানুষগুলো, এই চাকরি করা মানুষগুলোর পড়ার সময়টাই অনেক অনেক কম। এটাই বাস্তবতা। আপনার পক্ষে অনেক দীর্ঘ সময় নিয়ে পড়া সম্ভব না। এই কারণে আমাদের ক্যারিয়ারে খুব চমৎকার একটা পরিকল্পনা, সেটা হচ্ছে ভাই আমরা আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পুরো ব্যাপারটা পড়াবো। পড়ানোর পর সাধারণ জ্ঞানের আপনার স্লাইড এখানে যা হবে পিডিএফ আকারে দিয়ে দিব। পুরো ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর ওই পিডিএফ ফাইলটা, স্লাইডের পিডিএফ ফাইলটা এখানে আমি লিখবো, এখানে লেখা থাকবে, সবকিছু মিলে আপনি ফাইলটা পাবেন। ওই ফাইলটা কয়েকবার পড়বেন, টপিকটা শেষ হয়ে যাবে। খুব সহজ কথা। এবং যে স্লাইডগুলো আমরা দেখব সেগুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রাচীনকাল থেকে একেবারে শুরু করে দেব। এরপর প্রাচীনকাল যাবে, মুক্তিযুদ্ধ যাবে, বাংলাদেশের সংবিধান, যদিও সংবিধান সংস্কারের কথা চলছে, তারপরও কোন কোন খাতে সংস্কারটা হতে চলেছে, কয়টা যেন সুপারিশ তারা করেছে, সংবিধান সংস্কার কমিটিতে কারা কারা যেন ছিল, সবকিছু আমরা দেখব। এরপর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি আছে, বাংলাদেশের কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বাণিজ্য সম্পদ, বনজ সম্পদ, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এরপর আন্তর্জাতিকে ম্যাপ দেখে দেখে প্রত্যেকটা দেশ, রাজধানী এগুলো দেখে ফেলবো। পাশাপাশি যুদ্ধ, ইতিহাস, জাতিসংঘ, ন্যাটো প্রতিটা সংস্থা আমরা দেখব। সেই সাথে বাংলাদেশ আর আন্তর্জাতিকের সাথে সাথে আমরা একটু ভাই রিসেন্ট যে তথ্যগুলো আছে, সাম্প্রতিক যে তথ্যগুলো আছে, প্রতিটা ক্লাসেই মূল আলোচ্য বিষয়ের বাইরে আমরা 5 থেকে 10 মিনিট রিসেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেন ভাই আপনার এগুলো একটু আপ টু ডেট থাকে। ফলশ্রুতিতে যেটা হবে, 50টা প্রশ্ন আসবে। 50টা প্রশ্ন থেকে ভাই আমাদের সাধারণ জ্ঞানে প্রায় প্রত্যেকবারই 15-16টার কাছাকাছি প্রশ্ন থাকে। ইনশাআল্লাহ আপনার এই 15-16টার মধ্যে অবশ্যই আমাদের এই কোর্সটা করার মধ্য দিয়ে 12 থেকে 13টা প্রশ্ন অবশ্যই পারবেন। এবং আপনার ভিতরে একটা কনফিডেন্স জন্ম নিবে। কি কনফিডেন্স? যেই প্রশ্ন আমি পারি না সেই প্রশ্ন কেউ পারে না। খুব সহজ কনফিডেন্স ভাই, যেটা আমি পারতেছি না, পরীক্ষার হলে আমি অজ্ঞান হয়ে যেতেছি, যে প্রশ্ন তো দেখি না, এই প্রশ্ন তো পারি না, আপনি নিশ্চিত থাকেন এই প্রশ্ন কেউ পারে না। কিন্তু আপনি এমন প্রশ্ন পেরে আসবেন যেটা অন্য অনেকে পারে নাই, আর ঠিক এই কারণেই ইনশাআল্লাহ আপনি চান্সটুকু পেয়ে যাবেন। আমাদের আলোচনা খুবই সহজ, খুবই সরল, বাকিটুকু আপনার সিদ্ধান্ত। চলুন এইবার আমরা একটু শেষের দিকে আগাই। ইনশাআল্লাহ কিভাবে পড়াবো, কি পড়াবো আপনারা অনেকটুকু ধারণা পেয়ে গেছেন। ইনশাআল্লাহ আপনারা নিজেরাই সঠিক সিদ্ধান্তটুকু নিতে পারবেন। আপনাদের যে মেধা আছে, যে যোগ্যতা আছে, সেই যোগ্যতার বলেই আমরা বিশ্বাস করি আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। এর পাশাপাশি আমাদের কথা, আমাদের আলোচনা, আমাদের বাচনভঙ্গি সেটুকু দেখে নিশ্চয় বুঝে গেছেন আমাদের ক্লাসটুকু কেমন হবে। বাকি আলোচনা, বাকি কথাবার্তা হবে আমাদের মূল ক্লাসে। আর মূল ক্লাস সেটা শুরু হয়ে যাচ্ছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে আগামী 10 তারিখে। 10 তারিখ থেকেই আমাদের মূল ক্লাস, সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই সেশনটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা সকলে, দেখা হবে মূল ক্লাসে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।